বাসায় যেতে হবে মৃত্তিকা। কেন আপু? সানার বিয়েতে যাব। কিন্তু তুমি না বললে যাবে না। কয়েক সেকেন্ড চুপ করে থাকে লোটাস, বলে সানা কল দিয়ে অনেকবার করে বলেছে, আর তাছাড়া কার না কার দোষের শাস্তি সানা কেন পাবে, সুতরাং আমি যেতেই পারি। চলো তবে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে, জাঁকজমক আয়োজন চোখে পড়ার মতো। ঘটা করে সেজে এসেছে লোটাস। সবকিছুতে মৃত্তিকা বেশ অবাক হচ্ছে। কিছুটা সামনেই সানভীর দেখা মিলল। সেদিকে কোনো তোয়াক্কা নেই লোটাসের। পাশ কাটিয়ে সানার দিকে এগিয়ে যায় লোটাস। হাসি মুখে কথার তালে হারিয়ে যায়। কথাতে যোগ দেয় মৃত্তিকাও। হুট করে পেছন থেকে কেউ ডেকে ওঠে মৃত্তিকাকে। তাকাতেই দেখে সায়ন। মেজাজটা খারাপ হয়ে যায় মৃত্তিকার। না চাইতেও হাসি মুখ ধরে রাখে সে। হাই মৃত্তিকা, ভালো আছেন? হ্যাঁ, তুমি? হুট করে কোথা থেকে হৃদের আগমন। সায়নের উদ্দেশ্যে বলে, কিরে বেটা, খাবি না? ফিসফিস শব্দে সায়ন বলে, তোর বেটা, ডিস্টার্ব করিস না তো, দেখছিস না তোর ভাবির সাথে একটু কথা বলছি। হৃদকে দেখে খানিকটা অভিমান হয়েছে মৃত্তিকার। সেই কাজটা কেন করলো সেদিকে তোয়াক্কা না করে সায়নের সাথে কথা বলায় মন দেয় মৃত্তিকা। এখনো খাননি? হাসি মুখে সায়ন বলে, তোমার অপেক্ষায় ছিলাম তো, তাই ভালোই হলো, একসাথে খাওয়া যাবে। হৃদের চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। হুট করেই মৃত্তিকার হাতটা চেপে ধরে, খানিকটা দূরে নিয়ে আসে হৃদ। অনেকটা চমকে যায় মৃত্তিকা। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। সায়ন হতভম্বের মতো তাকিয়ে। সম্বিত ফিরতেই কণ্ঠে এক ঝাঁক রাগ নিয়ে মৃত্তিকা বলে, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, এইভাবে কেন নিয়ে এলেন এখানে আমাকে? ইচ্ছে হলো তাই। আপনার যা ইচ্ছে তাই করবেন নাকি? তাই তো করলাম। শান ভাইয়া কি ভাবলো? যার যা খুশি ভাবুক। হুট করে মৃত্তিকা বলে ওঠে, আপনি ভার্সিটি ছেড়ে গেলেন কেন? কোথাও কি জব মিলেছে ভালো? কারণ দুইটায়। প্রথমত তোমাকে আর আমাকে নিয়ে বানোয়াট কাহিনী রটেছে, আর দ্বিতীয় হচ্ছে বাবার বিজনেসের আগে থেকেই দেখাশোনা করতাম, এখন চাপটা একটু বেড়েছে, তাই আর কি। হঠাৎ পেছন থেকে লোটাস বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুব্রত। ঘুরে তাকায় হৃদ। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, বাহ, দিব্যি তো সামলে নিয়েছেন দেখছি। আমি আপনার ছোট হব, প্লিজ তুমি করে বলুন। আর সামলে নেওয়ার অবদানটা সামনে থাকা ব্যক্তিটির নয় কি? অবশ্যই না। ভ্রুকুচকে তাকায় লোটাস। শোনো, কারোর খারাপ সময়টাতে অনেকে পাশে আসবে, অনেকে প্রেরণাও দেবে, কিন্তু নিজেকে বদলানোর চাবিকাঠিটা নিজের কাছে। তুমি যদি বলো নিজেকে সামলে নিতে পারবে, তাহলে তুমি অবশ্যই পারবে। মাঝে কে কি বললো তা ম্যাটার করে না, সুতরাং সব ক্রেডিট কিন্তু তোমার নিজেরই। লোটাস মুগ্ধ হয়ে হৃদের কথাগুলো শুনে যাচ্ছে। কি একটা জাদু আছে ছেলেটার কথায়, এক নিমিষেই মন ভালো করে দেওয়ার মতো। তা তো ঠিক আছে, তবে আপনার কথাগুলো আমার খুব প্রেরণা দিয়েছে। একগাল হেসে হৃদ বলে, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি একই কাজই করতাম। মৃদু হাসে লোটাস। পাশে মৃত্তিকার ঠোঁটের কোণেও হাসি। লোটাসের ডাক পড়ে। সানা ডাকছে লোটাসকে। লোটাস যেতেই পুনরায় মৃত্তিকার সম্মুখে আসে হৃদ। শোনো, তোমার স্যার হয়ে সেটা ভুলে যেও না। স্যারের সামনে এভাবে ছেলেদের সামনে কথা বলাটা অসভ্যতার প্রকাশ পায়। মৃত্তিকা খানিকটা মুখ বাঁকিয়ে বলে, আপনি এখন স্যার নন। তোমাকে একদিন হলেও তো পড়িয়েছি আমি। পাস্ট ইজ পাস্ট, ওকে? মৃত্তিকার কথা বলার ভঙ্গিমা দেখে অপলক তাকিয়ে থাকে হৃদ। ঠোঁটের কার্নিশে মৃদু হাসি। হুট করেই মৃত্তিকার বাঁধা চুলগুলো উন্মুক্ত করে দেয় হৃদ। থমকে তাকিয়ে থাকে মৃত্তিকা। স্পষ্ট দেখা যায় কোমর বেয়ে নামা এলো কেশগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে। বুকের মধ্যে কেমন ঠিপঠিপ করছে মৃত্তিকার। অদ্ভুত এক অনুভূতি। স্থির দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে হৃদের দিকে। লোটাসের দুই হাতের মুঠোই নিয়ে কাকুতি মিনতি করছে সানা। প্লিজ আপি, তুমি রাগ করো না। রক্ষিণীও বুঝতে পারেনি তুমি এতটা রাগ করবে, আর ভাইয়া তো শুধু তোমাকে ভালোবাসে। সামান্য ভুলের কারণে এভাবে শেষ করে দিও না সম্পর্কটাকে। এতে ভাইয়ারও ভালো থাকবে না, আর তুমিও না। ভাইয়ার দিকে তাকানো যাচ্ছে না পর্যন্ত। একদিনেই ছেলেটার কি হাল হয়েছে। তোমাকে হারালে ভাইয়া তো মরেই যাবে। আর তোমার ভাইয়া যে আমাকে ভেতরে ভেতরে মেরে ফেলেছে সেটা কি?
জীবিত লাশ হয়ে গেছি আমি। এভাবে ভুলের পাহাড় সৃষ্টি করো না আপি। কত আশায় ছিলাম কাল তোমাকে সারপ্রাইজ দেব, এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করব। প্লিজ আর রাজি হয়ে যাও না তুমি আপি। এহেন ঘটনার জন্য হতভম্ব হৃদ সেই মুহূর্তে কি করলো এটা? অবাধের মতো ছুঁয়ে দিল মৃত্তিকার চুলগুলো। মৃত্তিকা নিশ্চয়ই খারাপ ভাবছে এখন। দুজনেরই সম্বিত ফিরে আসে অ্যানাউন্সমেন্টে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের আপনাদের জন্য আরো একটি বিগ সারপ্রাইজ ওয়েট করছে। আজ এই মুহূর্তে সানভি অ্যান্ড লোটাসের এঙ্গেজমেন্ট। বাঁকা হেসে হৃদ বলে, ওই দেখো মুহূর্তেই সব মিটমাট করে নিয়েছে তোমার বোন। একেবারে বিয়ে অবধি চলে গেছে। ভ্রু দুটো কুঞ্চিত হয়ে আছে মৃত্তিকার। সামনের দিকে শোরগোল পাওয়া যাচ্ছে, ছোটখাটো জটলা পাকিয়ে আছে বোঝাই যাচ্ছে। মৃত্তিকা সমেত হৃদ দৌড়ে এগিয়ে আসে। সবার উদ্দেশ্যে রাগে চিৎকার করে লোটাস বলছে, কে করলো এই অ্যানাউন্সমেন্ট? আমি কি একবারও অনুমতি দিয়েছি কাউকে? লোটাসের বাবা মা অবাক হয়ে তাকিয়ে আছে। সানভির মা এগিয়ে এসে লোটাসের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মামনি? সানভি কিছু বলেছে? তার আগে বলুন, কে করলো এই অ্যানাউন্স? সানভির বাবা বলে, এমনটাই তো কথা হয়ে আছে মামনি। অ্যানাউন্স করাটা কি স্বাভাবিক নয়? খানিকটা দূরে দাঁড়িয়েছিল সানভি, ক্ষীণ স্বরে বলে ওঠে, অ্যানাউন্স করার পারমিশনটা আমিই দিয়েছি। তড়িৎ গতিতে সানভির সামনে এসে দাঁড়ায় লোটাস। ঠাস করে একটা চর বসিয়ে দেয় এক গাদা লোকের সামনে। উপস্থিত সবাই চমকে আছে। সানভি তেমন কোনো ভাবান্তর হলো না। সে জানে এমনই কিছু একটা ঘটবে। সানভির মা ক্ষুব্ধ হয়ে আছে, এগিয়ে আসেন তার দিকে। আমার ছেলেটার অন্যায়টা কি, যার জন্য সবার সামনে তুমি ওকে চর মারলে? বাঁকা হেসে সানভির উদ্দেশ্যে লোটাস বলে, কি অন্যায়? কি যেন অন্যায় সানভি? বলো বলো, শোনাও সবাইকে। বিনা বেগম লোটাসের কাছে এসে শান্ত করার চেষ্টা করছে মেয়েকে। লোটু, শান্ত হমা, কি হয়েছে? মাকে বল শোনা, বল না মা, কি হয়েছে তোর? সানভি তোর বাবার বন্ধু হয়, এখানে তোর বাবার মান সম্মানটাও জড়িয়ে আছে। কিন্তু কিসের মান সম্মান মা? যেখানে আমার জীবনটা শেষ হতে চলেছে সেখানে তুমি মান সম্মানের কথা ভাবছো? আহা, কি হয়েছে খুলে বলবি তো মা? এতটুকু জেনে রাখো, এই ছেলেকে আমি বিয়ে করছি না, আর এখন এই মুহূর্তে আমরা চলে যাব। কাশেম হক বুঝতে পারেন তার মেয়ে এমনি এমনি এমন আচরণ করে না, এর পেছনে কোনো নিশ্চয়ই কারণ আছে। ভাবছেন মেয়েকে নিয়ে চলে যাওয়াটাই হয়তো এখন সমাধান হবে। বাসায় আসার পর থেকে চুপচাপ আছে লোটাস। বিনা বেগম অনেকবার জিজ্ঞাসা করার পরও একটা কথাও বলেনি লোটাস। পাশে মৃত্তিকা বসে আছে, পুরো কারণ না জানলেও কাহিনীর মূল অংশটা সে জানে। হাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করে কাশেম হক। বরাবরই লোটাসের এক কথা, সে খাবে না। মেয়ের মাথায় আলতো হাত বোলান কাশেম হক, নরম স্বরে বলেন, আমার মামুনের খেতে ইচ্ছে না করলে সে খাবে না, কিন্তু তার জন্য যে তার বাবাও খেতে পারছে না মা। মৃত্তিকার চোখের জল টলমল করছে, ভাবছে বাবার ভালোবাসা বুঝি এমনই হয়। কি জানি কখনো বাবার ভালোবাসা জোটেনি ওর কপালে। বিনা বেগমকে বেরিয়ে যেতে বললেন কাশেম হক। মুখ বাঁকিয়ে বের হয়ে গেলেন তিনি। পর মুহূর্তেই বাবার বুকের পরে হাউ মাউ করে কাঁদছে লোটাস। চোখের কোণটা ভিজে উঠেছে কাশেম হকের। মেয়ের চোখের জলটুকু যেন বুকটা ভার করে দিয়েছে তার। অজানা ভয় আশঙ্কায় বিষিয়ে উঠছে তার বুকটা। কি হয়েছে মা? কান্না জড়িত কণ্ঠে লোটাস বলে, বাবা, পৃথিবীর সব পুরুষ কেন বাবাদের মতো ভালো হয় না বলো তো? কাসেম হক বুঝতে পারেন কষ্টের পাহাড় জমেছে মেয়ের বুকে। সান্ত্বনা দেওয়ার ভাষা বুঝি নেই, তবে কিছু একটা আন্দাজ করেছেন তিনি। তোর একটা ভালো বাবা আছে না, এই বাবাটার জন্য হাসি খুশি ভালো থাকতে হবে তোকে মা। এদিকে আয়, আমি খাইয়ে দিই তোকে। দূরে দাঁড়ানো মৃত্তিকার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, চিবুক ভিজিয়ে দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বুঝি বাবা মেয়ের সম্পর্ক। দেখলেই চোখটা জুড়িয়ে যায় একেবারে। অল্প অল্প খাবার খাচ্ছে লোটাস। ভেজা চোখে হাসি ফুটে উঠেছে কাসেম হকের মুখে। লোটাস খানিকটা খাবার নিয়ে বাবাকেও খাইয়ে দিচ্ছে। মৃত্তিকাকে ডাকলেন কাসেম হক। পরম যত্নে এক লোকমা ভাত উঠিয়ে দিলেন তার মুখে। উপেক্ষা করার শক্তি ছিল না মৃত্তিকার। বাবার আদরের লোভটা সামলাতে পারেনি ও। লোকমাটা মুখে পুড়ে নেয়, অনুভব করে
এই লোকমাটা স্বাদই বোধহয় অন্যরকম, যা এত বছরে পায়নি মৃত্তিকা। তিনজনের মুখেই এখন হাসি। রোজগার নিয়মের মতো চলতে থাকলো লোটাসের জীবন। সানভীর পরিবার থেকে জানিয়ে দিয়েছে তারা লোটাসকে পুত্রবধূ হিসেবে মানবে না। এর জন্য অবশ্য কাশেম হক খুশি হয়েছেন। মেয়ের জীবনটা শেষ হয়ে গেলে তিনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতেন না। মৃত্তিকার পরীক্ষা চলছে। এই কয়েকদিন একবারের জন্যও হৃদের দেখা পায়নি মৃত্তিকা। লোটাস কিছুদিনের জন্য ঘরবন্দি হয়ে আছে, ভার্সিটিতে যায়নি সে। রাতে খাবার টেবিলে কাসেম হক বললেন, মৃত্তিকা, আজকে তোর মা কল করেছিল, বলেছে তোর পরীক্ষা শেষ হয়ে গেলে তাকে যেন গ্রামে পাঠাই কয়েকটা দিনের জন্য। তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে তোর মায়ের। আমার পরীক্ষা তো শেষ মামা, আমি কালকেই যেতে পারবো। আমিও তাই ভাবছি। এক কাজ কর, লোটাসটাকেও নিয়ে যা তো তোর সাথে, ওরও মনটা ভালো হয়ে যাবে। খুশিতে গদগদ হয়ে মৃত্তিকা বলে, হ্যাঁ আপু, তুমিও চলো না, অনেক মজা হবে। লোটাসের চোখে মুখে অনীহা প্রকাশ পাচ্ছে। আমার এখন কোথাও যেতে ইচ্ছা করছে না রে মিত্তি, বরং তুই গ্রাম থেকে ফিরলে আমরা কোথাও একটা ট্যুর দিয়ে আসবো। বিনা বেগম চোখ মুখ কুচকে কাশেম হকের উদ্দেশ্যে বললেন, বলি হারি, তোমার জ্ঞান বুদ্ধি কবে হবে শুনি? গ্রামের পরিবেশে থাকতে পারবে আমার লটু? কোন আক্কেল ওকে যেতে বলছো? মাত্র 2-1 দিনের জন্য বলেছি আমি, সারা জীবনের জন্য তার নয় রে বাবা। মুখটায় কালো অন্ধকার নেমে আসে মৃত্তিকার। তার সেই ছোট্ট গ্রামটা তার কাছে অনেক কিছু। মামির কথা বরাবরই ভালো লাগে না মৃত্তিকার। সকালে ট্রেনের টিকিট কেটে মৃত্তিকাকে দিয়ে আসে কাশেম হক। অফিসের কাজের জন্য যেতে পারবো না রে মা, নয়তো পৌঁছে দিয়েই আসতাম তোকে। সমস্যা নেই মামা, আমি ঠিক চলে যেতে পারবো। বিকেলে ট্রেন ছাড়বে, তোকে প্ল্যাটফর্ম অবধি পৌঁছে দিয়ে আসবো আমি। আচ্ছা। সকালে নাস্তার পর ব্যাগপত্র গুছিয়ে নেয় মৃত্তিকা। লোটাস ব্যালকনিতে বসে বই পড়ছে। বেলা গড়িয়েছে, রোদের প্রখরও বাড়ছে। বাইরে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে লোটাস, হাতে আধখোলা বইটা। আপু? সম্বিত ফিরতেই ঘুরে তাকায় লোটাস। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলে, হ্যাঁ বল। আপু, আমি একটু পরেই বের হব। রাতে মায়ের কথায় কিছু মনে করেছিস? 2 দিকে মাথা নাড়ে মৃত্তিকা। শোন, আমার কাছে এক্সট্রা ফোন আছে একটা, যাওয়ার সময় নিয়ে যাস। রাস্তায় বিপদ হলে বলা তো যায় না। আচ্ছা। বিকেলবেলা মৃত্তিকাকে ট্রেনে বসিয়ে দিয়ে চলে যান কাশেম হক। গ্রাম থেকে বোরখা পরে এসেছিল মৃত্তিকা, আজকে ফের বোরখা পরেই রওনা দিচ্ছে। ট্রেন চলতে শুরু করেছে তার গন্তব্যে। জানালার বাইরে তাকিয়ে আছে মৃত্তিকা। হুড় হুড় করে বাতাস প্রবেশ করছে। মনটা বেশ উৎফুল্ল হয়ে আছে মৃত্তিকার। কতদিন পর মা আর বোনের দেখা মিলবে। হঠাৎ কারোর ডাকে ঘোর কাটে মৃত্তিকা। আফা, রং চা খাইবেন? মৃত্তিকা ভাবছে, এমন পরিবেশে চা হলে মন্দ হয় না। 1 কাপ চা নিয়ে নেয়। মুখের মাস্কটা খুলে কাপে চুমুক দিয়ে আবারও বাইরের দিকে তাকায় মৃত্তিকা। মিনিট 5 পরেই কোনো এক পরিচিত কণ্ঠে ঘোর কাটে মৃত্তিকা। মুহূর্তেই ঘুরে তাকায়। তুমি এই বেশভূষায় এখানে? মৃত্তিকার ঠিক সামনে বরাবর দাঁড়িয়ে আছে হৃদ। আজকে প্রায় 10 দিন পর হৃদের সাথে দেখা মৃত্তিকার, তাও কাকতালীয় ভাবে। অন্যরকম ছিল দেখা হওয়াটা। পাল্টা আবার প্রশ্ন ছড়ে হৃদ, কোথাও যাচ্ছ? আশেপাশে যাত্রীদের দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয় মৃত্তিকা, তা তো বুঝলাম, কিন্তু যাচ্ছটা কোথায়? গ্রামের ঠিকানাটা বলে মৃত্তিকা। চওড়া হেসে হৃদ বলে, আমিও তো সেখানেই যাচ্ছি। অবশ্য এক ফ্রেন্ডের বাড়ি সেখানে। কাজ থেকে কয়েকটা দিনের অবসর পেয়েছি, তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। হৃদের কথার প্রত্যুত্তরে একটুখানি হাসে মৃত্তিকা। আমি পাশের কেবিনই বুক করেছি। আচ্ছা থাকো, তবে কিছু প্রয়োজন হলে জানিও। মাথা কাত করে সায় জানায় মৃত্তিকা। হৃদ প্রস্থান করতেই পাশে থাকা ছোট ব্যাগটা হাতে নেয় মৃত্তিকা। হাতরে কিছু একটা বের করে। 10 দিন আগে হৃদের দেওয়া সেই সাদা রুমালটা। সেদিন রাতে হৃদ যেটা মৃত্তিকার পায়ে বেঁধে দিয়েছিল। রক্তের দাগটা কেমন কালশিটে হয়ে গেছে। খুব যত্ন সহকারে রেখে দিয়েছে নিজের কাছে এটা। অবশ্য এর কারণ নিজেই জানে না মৃত্তিকা। জানালা ভেদ করে দূরে দৃষ্টি রাখে মৃত্তিকা। ভাবে, হৃদ জানে তার অনুপস্থিতিতে তার ক্লাসটা মৃত্তিকার একটুকু ভালো লাগে না। ওই বইটাও যে আর ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না।
বইটাতে হাতে নিলেই হৃদের মুখটা জলজ্যান্ত ভেসে ওঠে চোখের সামনে। এই অদ্ভুত আচরণের মানে জানা নেই মৃত্তিকার। পরক্ষণেই রুমালটা ব্যাগে পড়ার আগেই পাশ থেকে কেউ বলে উঠল, আরে রুমালটা রেখে দিয়েছ তুমি? আচমকা সামনে তাকায় মৃত্তিকা। হৃদ দাঁড়িয়ে আছে সামনে। মনে হচ্ছে বাজে পরিস্থিতিতে পড়েছে। এখন বারবারই রাগ উঠছে মৃত্তিকার। কেবিনে রেখে সে এখানে কি করছে? নাকি মৃত্তিকার জন্যই আসছে বারবার? আসলে আমি হালকা স্ন্যাক্স কেনার জন্য বের হয়েছিলাম। তোমার হাতে রুমালটা দেখতে পেয়েই থমকে যাই। মৃত্তিকা ভাবছে, লোকটা তার মনের কথা শুনে নেয়নি তো? হুট করে হাত বাড়িয়ে বসে আছে হৃদ। এবার তাহলে আমার রুমালটা আমায় ফিরিয়ে দাও। বেশ সংকোচে পড়েছে মৃত্তিকা। সে তো ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাগ থেকে বের করেনি। এত সাত পাঁচ না ভেবে রুমালটা বাড়িয়ে দেয় মৃত্তিকা। আর একটাও টু শব্দ করেনি হৃদ। রুমালটা পকেটে পুরেই চলে যায়। ঠোঁট নেড়ে হৃদকে কতই না বকাঝকা করল মৃত্তিকা। ভাগ্যিস মুখে মাস্ক ছিল, তাই কেউ দেখতে পায়নি। প্রায় ঘন্টা খানেক পেরিয়েছে। এর মাঝে হৃদকে আর দেখা যায়নি। মাঝে লোটাস একবার কল করেছিল। ঠক ঠক শব্দে এগিয়ে যাচ্ছে ট্রেন। শেষ বিকেলের সূর্যটা হেলে পড়েছে কখন। সন্ধ্যাটা নেমেছে, বেশ সুন্দর লাগছে। আকাশে কোনো নক্ষত্রের দেখা নেই। আলগা মেঘেরা এসে ঢেকে দিয়েছে চাঁদ তারাকে। সাথে মৃদুমন্দ বাতাসও বইছে। বাতাস যেন জানান দিচ্ছে এখনই প্রকৃতি স্নান করবে মেঘের বর্ষণে। আশেপাশে সবাই বলছে ট্রেনের জানালা লক করে দিতে। অনিচ্ছা থাকা সত্ত্বেও জানালাটা লক করতে হলো মৃত্তিকার। ইচ্ছে করছিল দুহাত ভর্তি করে মেঘের কণা আহরণ করতে। জব জব শব্দে বোঝা যাচ্ছে তুমুল বেগে বর্ষণ হচ্ছে। আশেপাশে সবাই বেশ আয়েশ করেই বসেছে। কেউ বা পা তুলে বসেছে, কেউ বা চোখ বুজে আছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় অনেকেরই বেশ জম্পেশ ঘুমও হয়। তবে মৃত্তিকার ইচ্ছে করছে একটু ভিজতে। বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে একদমই ভালো লাগে না মৃত্তিকার। চারিদিকে নীরবতা বিরাজ করছে। হালকা ক্ষুধা ভাব আসছে মৃত্তিকার। সামনের প্ল্যাটফর্মে ট্রেন থামলে কিছু কিনে নিতে হবে। এভাবে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না মৃত্তিকার। পরক্ষণের করিডোর পেরিয়ে হেঁটে দরজায় চলে আসে সে। অবশ্য আশপাশটায় লোক নেই বললেই চলে। মুখের মাস্কটা নামিয়ে খুলে নেয় মৃত্তিকা। মুহূর্তেই বৃষ্টির ঝাপটা এসে মুখটা ভিজিয়ে দেয় মৃত্তিকার। দুই হাত বাড়িয়ে দেয় মৃত্তিকা। হাত দুটো জমা হচ্ছে হাজার হাজার বৃষ্টিবিন্দু। আচমকায় পা স্লিপ করে মৃত্তিকার। পাশ থেকে কেউ খপ করে হাতটা ধরে ফেলে। সবকিছুই যেন মুহূর্তের মধ্যেই ঘটে যায়। ভয়ে চোখ মুখ খিচে আছে মৃত্তিকা। কোনো কিছুতে এতটাও মুগ্ধ হতে নেই যার জন্য জগৎ সংসার সবকিছু বেখেয়ালি হয়ে যায়। কণ্ঠটা চিনতে তার সেকেন্ডও দেরি হয় না। সামনে হৃদ দাঁড়িয়ে, পরনে তার আকাশি রঙের শার্ট, হাতা দুটো গোটানো, বুকের উপরের দিকটা দুই তিনটে বোতাম খোলা। এক পলক তাকাতেই সোজা হয়ে দাঁড়ায় মৃত্তিকা। এখন প্রায় রাত হয়ে গেছে। তুমি একা একা একটা মেয়ে এইভাবে দাঁড়িয়ে আছো। কত বিপদ হতে পারে জানো? সে আইডিয়া আছে তোমার? মাথা তুলে হৃদের সামনে তাকায়। বাইরের বাতাস এসে গায়ে ধাক্কা লাগছে। হৃদের কপালে পড়ে থাকা চুলগুলো দোল খাচ্ছে বাতাসে। হাবচা অন্ধকারে মুখটা স্পষ্ট নয়। অপরাধীদের মতো চাউনি মৃত্তিকার। সে এত কিছু ভেবে তো এখানে আসেনি। তুমি এমন বোবা কবে থেকে হলে শুনি? নাকি মৃত্তিকার যমজ বোন তুমি? হৃদের সামনে এসে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে মৃত্তিকা। আসলেই তো সে কথা কেন বলতে পারছে না। ভাবনার মাঝে ট্রেনটা থামে। হড়হড় করে পাশ কাটিয়ে চলে যায় মৃত্তিকা। ব্যাগ থেকে টাকা নিয়ে বেরিয়ে আসে। প্ল্যাটফর্মে লোক বলতে তেমন নেই। খাবারের দোকান বলতে শুধু কয়েকটা টং দোকান খোলা। পাশে মাঝারি আকৃতির দোকানগুলোতে শাটার দেওয়া। বৃষ্টির কারণে চুপচুপে হয়ে আছে আশপাশটা। টং দোকান থেকে চিপস, কেক, বিস্কুট কিনে নেয় মৃত্তিকা। দূর থেকে কয়েকটা ছেলে অনেকক্ষণ যাবৎ ফলো করছে মৃত্তিকাকে। অবশ্য সেটা চোখে পড়েনি মৃত্তিকার। ছেলেগুলো এগিয়ে আসছে এইদিকে। চাহনিটাও কেমন যেন বাজে। খানিকটা ভয় উঁকি দিচ্ছে ওর মনে। আচমকা পিঠে কারো ছোঁয়া পায় মৃত্তিকা। ভয় কলিজাটা শুকিয়ে গেছে। শরীর দিয়ে নেমে যায় চিকন ঘামের রেখা। পাশ ফিরতে দেখে হৃদ অনেকটা আগলে ধরে আছে তাকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মৃত্তিকা। এই মুহূর্তে মনে হচ্ছে মৃত্তিকা যেন হৃদের বউ। এতে অবশ্য মন্দ লাগেনি মৃত্তিকার। অন্যরকম একটা ভালো লাগা ছুঁয়ে দিয়ে যাচ্ছে তার মনে।
মুখে খানিকটা রাগ ভাগ টেনে হৃদ বলে, তুমি গাড়ি থেকে নামতে গেলে কেন? খিদে পেয়েছে আমায় বলতে কি হতো? হ্যাঁ বোকা মেয়ে। হৃদের কথায় আরেক দফা চমকে ওঠে মৃত্তিকা। এই মুহূর্তে যে কেউ ওদের দেখলে বলবে ওরা স্বামী স্ত্রী। ছেলেগুলো এগিয়ে এসেও পাশ কাটিয়ে চলে যায়। দোকানে বিল হৃদ পরিশোধ করে। বাদ সাথে মৃত্তিকা বলে, আরে আমি দিতাম তো। মৃত্তিকার হাতে খাবারগুলো ধরিয়ে দিল হৃদ। আদেশের স্বরে বলে, আমার কেবিনে যাও, আমি আসছি। কথা না বাড়িয়ে হন হন করে গিয়ে ট্রেনে উঠে পড়ে মৃত্তিকা। মিনিট 2 পরে আসে হৃদ। মৃত্তিকা ঠায় নিজের জায়গায় বসে আছে। ভ্রুকুটি করে তাকিয়ে আছে হৃদ। গম্ভীর কণ্ঠে বলে, তখন কি বললাম শুনতে পাওনি? মৃত্তিকা বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। চেহারায় বেশ রাগভাব হৃদের। হেরূপ আচরণের মানে বুঝতে পারছে না মৃত্তিকা। পরক্ষণে হৃদ বলে, এসো আমার সাথে। বলেই হাঁটা দেয় হৃদ। 7-5 কথা না পারিয়ে হৃদের পেছন পেছন চলে মৃত্তিকা। হৃদ সোজা কেবিনে প্রবেশ করে। দরজার কাছে দাঁড়িয়ে আছে মৃত্তিকা। কি হলো, বরণ ডালা নিয়ে কি ভেতরে আনতে হবে তোমায়? মৃত্তিকার মনে খানিকটা ভয় উকি দিচ্ছে। পুরো কেবিন জুড়ে কেবল হৃদ একা। এখানে হৃদের সাথে এক কেবিনে থাকা ইম্পসিবল। বুকটা কেমন ধুকধুক করছে মৃত্তিকা। পুনরায় বাইরে আসে হৃদ। বারবার বের হয়ে তোমাকে দেখে রাখতে পারবো না। তার চেয়ে বেটার তুমি আমার কেবিনে থাকো। বুঝতে পারছি তোমার অস্বস্তি হচ্ছে, সমস্যা নেই, আমি বাইরে আছি, তুমি ভেতরে রেস্ট নাও। করিডোর পেরিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায় হৃদ। মৃত্তিকাকে আর কিছু বলার সুযোগও দেয়নি। অজ্ঞতা কেবিনে প্রবেশ করে মৃত্তিকা। ভাবছে কথা না শুনলে পরে অযথা রাগ দেখাবে। বোরখাটা খুলে নেয় মৃত্তিকা। কেবিনে জানালাগুলো খোলা। ঝিরঝির বৃষ্টি পড়ছে এখনো। পা তুলে বসে পড়ে মৃত্তিকা। কিছুক্ষণ আগে কিনে রাখা খাবারগুলো খেতে থাকে। মৃত্তিকা ভাবছে, হৃদের সাথে যখনই তার দেখা হয় তখনই সে একটা না একটা বিপদে পড়ে, আর হৃদ ঠিক সামলে নেয় সেটা। হুট করে মৃত্তিকার মনে হয়, কেবিনটা তো হৃদের, আর সে আয়েশ করে পা ছড়িয়ে একা বসে আছে। রাতটাও ভালোই বেড়েছে। ঠান্ডা আবহাওয়ায় সব যাত্রীরা ঘুমে ঠুলুঠুলু, আর হৃদ একা কতক্ষণই বা বাইরে দাঁড়িয়ে থাকবে। ভাবতেই নিজের মাথায় চাপড় মারে মৃত্তিকা। সে এতটা বেয়াক্কেল হলো কবে থেকে? নেমে দ্রুত পায়ে করিডোরে পেরিয়ে আসে মৃত্তিকা। সামনে দরজার কাছে আবছা অন্ধকারে 6 ফিটের অবয়ব দেখতে পায়। এটা যে হৃদ, এতে কোনো সন্দেহ নেই। ছায়া মানবের মুখের কাছে দপদপ করে অগ্নিশিখার মতো কিছু একটা জ্বলছে। কিছুটা সামনে আসতেই তীব্র নাকে একটা গন্ধ ধাক্কা খায়। সিগারেট ফুঁকছে হৃদ। বেশ বুঝতে পারে। রাগে কপাল কুঁচকে আসে মৃত্তিকা। সিগারেটের গন্ধ সে একদম সহ্য করতে পারে না। ঝেড়ে কাশে মৃত্তিকা। এই যে শুনছেন? মুহূর্তেই পাশ ফিরে তাকায় হৃদ। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, হ্যাঁ গো শুনছি। হৃদ আর কি শুরু করেছে বুঝতে আর বাকি নেই মৃত্তিকার। তোয়াক্কা না করে বলে, আপনি কেবিনে আসুন, বসুন ভিতরে এসে। আমি আমার সিটে চলে যাচ্ছি। সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দেয় হৃদ। পরক্ষণেই বলে, হুট করেই মনে দয়া জন্মালো, তাই তো? আমি অবশ্য তোমাকে দয়া করে থাকতে দিইনি। এখন তো দেখছি তুমি উল্টে আমায় দয়া দেখাচ্ছ। বরাবরই রাগ উঠছে মৃত্তিকার। হৃদের কথার প্যাচ ভালো লাগে না। আমি দয়া দেখাবার কে? আপনার কেবিন। সেটা এখন মনে পড়লো নাকি? দয়া দেখাতে হবে না, যাও ঘুমিয়ে নাও। দেখুন আশেপাশে সব যাত্রী ঘুমে, আপনি একা এখানে থাকবেন? তার চেয়ে বরং কেবিনে থাকুন। আমি গেলে তুমি থাকবে তো? চুপ করে আছে মৃত্তিকা। পরক্ষণে বলে, মামা তো টিকিট কেটেছে আমার জন্য। তোমার সিটে একটা বৃদ্ধকে বসিয়ে দিয়ে এসেছি আমি। চুপ করে আছে মৃত্তিকা। মিনিট 5 নীরবতা। মৃত্তিকা আবারও বলে, কেবিনটা অনেক বড়, দুজনে ভাগ করে থাকা যাবে, চলুন। অন্ধকারে মৃত্তিকার পানেই তাকিয়েছিল হৃদ। মৃত্তিকার চোখের মুখে জড়তা কাজ করছে। মৃত্তিকা ভাবছে হৃদকে ভরসা করাই যায়। আচমকা মৃত্তিকার হাতে টান দিয়ে অনেকটা কাছে দাঁড় করায় হৃদ। মাঝে ইঞ্চিটুকু দূরত্বও নেই। ভয়ে সেদিয়ে আছে মৃত্তিকা। আলতো হাতে মৃত্তিকার আলগোছা চুলগুলো কানের পেছনে গুজে দেয় হৃদ। শুকনো ঢোক গিলে নেয় মৃত্তিকা। কোমরে হৃদের স্পর্শ।